আচ্ছা ভাইয়া, তো এখন আমাদেরকে যে পড়া, আমাদের মূল পড়ায় ফিরে যেতে হবে। এগুলো হলো মূল পড়া না। বলবা যে ভাই এগুলা কেন পড়াচ্ছেন? এগুলা তোমরা যারা হায়ার সেকেন্ডারিতে সায়েন্স নিয়ে পড়বা, এইচএসসিতে সায়েন্স নিয়ে পড়বা, তাদের জন্য এগুলো এমনিও পড়তে হবে। আর তারা যদি পড়ো তাহলে জিনিসটা আলাদা বিষয়। আম, তাছাড়া এমনিও এইগুলো তুমি যদি জেনে থাকো, তোমার জন্য যেগুলো পড়া আছে অনেকটাই সহজ হয়ে যাবে। এগুলোকে বলা হয় হলো টার্মিনোলজি, বায়োলজির টার্মিনোলজি, এই যে লেখা আছে টার্মিনোলজি। এগুলো হলো বায়োলজির মানে বিশেষ বিশেষ অর্থ, যা দ্বারা আমরা মানে বায়োলজিটাকে সহজভাবে বুঝতে পারি। এগুলো না বুঝলে মানে এগুলো না পড়লে বলতে গেলে বায়োলজি বুঝবাই না, বরং মানে মুখস্থ করতে করতে দেখা যাবে যে একসময় বায়োলজিটাকে বিরক্ত লাগবে, যেমন আমার বাংলা সাবজেক্টে বিশেষ করে ফার্স্ট পেপার খুবই বিরক্ত লাগে, ওরকম অবস্থা হয়ে যাবে। তো পরিফেরা, এগুলো সম্পর্কে পড়তে হবে তোমাকে পরে। পরিফেরার পোর তথ্য ছিদ্রযুক্ত ফিরি অর্থ বহন করা। আর এখানে তোমাদের বইয়ে দেওয়া আছে পোর্স, না দিয়ে দেওয়া আছে পোরাস, তোমরা এটাই পড়বা। আর পোর্সটা হায়ার সেকেন্ডারি বইয়ে দেওয়া আছে, কিন্তু পোরাসই পড়বা। বইয়ে যেটা দেওয়া আছে ওটাই গ্রহণযোগ্য টিচারদের কাছে। নিডারিয়া, এখন এই জিনিসটা মাথায় রাখতে হবে যে তুমি আমি বাংলায় বলি নিডারিয়া। যেমন বাংলায় কোনো ইংলিশ খেলোয়াড়ের, বিশেষ করে যারা খেলার খবর টবর দেখো, দেখবা যে মানে রোনালদোকে রোনাল্ডো বানিয়ে দেয়। রোনালদো, তো দয়কার ড দিয়ে দেয় রোনাল্ডো। তো ওরকম স্নিডারিয়া, উচ্চারণ নিডারিয়াই, কিন্তু বাংলায় মানে খুবই এবার দন্তের নয় দিয়ে দিয়েছে যে নিডারিয়া। তো স্নিডারিয়ার আবার টার্মিনোলজি, নিডা মানে কাটা, আরিয়া মানে বহন করা, যারা কাটা বহন করে। প্লাটিহেলমিনথেস, প্ল্যাটস মানে চেপ্টা, হেলমেন্থ মানে কৃমি। প্লাটিহেলমিনথেস তার মানে কি হলো? চ্যাপ্টা, কৃমি। আচ্ছা, নেমাটোডা, নেমাটোস মানে সুতা, এই জিনিসটা মাথায় রাখতে হবে। কারণ বিশেষ করে এই দুইটা, কোন দুইটা ভাইয়া? প্লাটিহেলমিনথেস আর নেমাটোডা খুবই উল্টাপাল্টা হয়ে যাবে। তুমি যখনই বই পড়বা খুবই উল্টাপাল্টা হয়ে যাবে। আমি তোমাকে বলে দিচ্ছি, এই জিনিস থেকে তুমি ভুল করার মানে সম্ভাবনা, অসীমতক সম্ভাবনা রয়েছে তোমার ভুল করার। আচ্ছা, আর অ্যানেলিডা, অ্যানেলিডা আছে, অ্যানুলাস মানে রিং, এরা খণ্ড খণ্ড গোলাকার। এগুলো আমি আমার সুবিধার্থে লিখে নিয়েছি। আর্থ্রোপোডা, আর্থোস মানে সন্ধিযুক্ত, পোডোস মানে পা, আর্থ্রোপোডা মানে সন্ধিযুক্ত পা। আর আচ্ছা ভাই, সব পড়ালেন, তাহলে এগুলো কি করতে হবে? এই যে সাইডের এত বিশাল টার্মিনোলজি। অ্যান্সার সংক্ষেপে হ্যাঁ এবং না। তোমার ভাই যদি মনে হয় যে ভালো করব, ভালোভাবে বুঝবো, বুঝে বুঝে বায়োলজিটা পড়বো, তাহলে পড়বা, আর নাহলে পড়বা না। অনেস্ট অ্যান্সার আমার। তো এই টার্মিনোলজিগুলো এখন আমি আর বলছি না, একটু পরেই বুঝতে পারবা যে কেন বলেছিলাম যে ভাই পড়। আচ্ছা, পরে যাই। মলাস্কস মানে নরম। এখানে শক্ত আবরণে আমি সুবিধার জন্য লিখে রেখেছি শক্ত আবরণে আবৃত নরম মাংস। তবে মলাস্কস মানে হলো সাধারণত নরম। ওকে, মলাস্কস মানে হলো নরম। একাইনোডার্মাটার হলো একাইনুস মানে কাঁটাযুক্ত, চন্দ্রবিন্দু হবে একটা, কাঁটাযুক্ত, কাঁটা মানে চন্দ্রবিন্দু আছে যত সম্ভব। আর ডার্মস মানে ত্বক, ডার্মস মানে ত্বক, এই জিনিসটা পড়বা। একাইনোস মানেও কাটা, নাইড মানেও কাটা। ডার্মস মানে ত্বক, আর অ্যারিয়া মানে বহন করা, মানে যারা কাটা বহন করে তারা হলো কি পরিফেরা নিডারিয়া কিন্তু। হ্যাঁ, আর একাইনোডার্মাটা মানে কি ভাই? একাইনোডার্মাটার হলো একাইনোস মানে কাঁটাযুক্ত, কিন্তু ডার্ম মানে ত্বকে, মানে যারা ত্বকে থাকে কাটা তারা একাইনোডার্মাটা, যারা বহন করে তারা হলো পরিফেরা নিডারিয়া। নিডারিয়া বুঝছো ভাই? কর্ডেট মানে মেরুদণ্ডী, এটা হলো কথা শেষ। আর এই যে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আধুনিক শ্রেণীবিন্যাসের সকল প্রাণী কিসে অন্তর্ভুক্ত। এটা এটা অনেক সময় আসে প্রশ্নে, যে অনেক সকল প্রাণী কোথায়? অ্যানিমেলিয়া জগতের অন্তর্ভুক্ত। অনেক মানে প্রশ্নটা দেয় অ্যানিমেলি কিসের অন্তর্ভুক্ত, অ্যানিমেলিয়া জগতের কিন্তু। হ্যাঁ, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আর এদিকে আর কি আছে পড়ার মতো? তোমরা এই যে এই জিনিসটা পড়ে নেবা, এটা অনেক ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, যে প্রোটোজোয়া পর্বের প্রাণী প্রোটিস্টা জগৎ, উপজগৎ মানে হয়েছে কি যে প্রোটোজোয়া যে পর্ব ছিল, প্রোটোজোয়া নামে একটা পর্ব ছিল প্রাণী জগতে, কিন্তু এখন এটা প্রোটিস্টা যে উপজগৎ আছে একটা,
সেটার অন্তর্ভুক্ত হয়ে গেছে। এটা তোমাদের বইয়েও লেখা আছে, আমি এটা আমার সুবিধার্থে ভাবে লিখে নিয়েছি। আর তোমাদের এই যে কথাটা বললাম আর কি, তখন যে এই যে এই যে এটা হলো সেটা, যে জীবজগতের দুইটা হলো সুপার কিংডম, প্রোক্যারিওটা বা আদি নিউক্লিয়াসই, আদি নিউক্লিয়াস যেটা সুসংগঠিত নয় একটা নিউক্লিয়াস, আর এটা হলো সুপার কিংডম বা ইউক্যারিওটা, যেটার হলো ইউক্যারিওটা কি বলে সুগঠিত নিউক্লিয়াস আছে আর কি, সুপার কিংডম। আর এই সুপার কিংডমের হলো তোমার 5টা জগৎ থাকে। এই 5টা জগতের একটা হলো অ্যানিমেলিয়া, আর বাকি 5টা আছে ভাই ক্লাস 9-এ যদি সায়েন্স নাও বায়োলজিতে পাবা ইনশাল্লাহ। ঠিক আছে। আর এই এটা এখানে যা লিখে দিয়েছি না ভাই, এটা সম্পূর্ণ আপেক্ষিক। কেউ যদি পড়তে চায় পড়বে, নাহলে পড়বে না। ক্লাস 9-এর বায়োলজি বই আছে, তুমি যদি পড়াটাকে একটু সহজ করতে চাও এখন লিখা আছে আমার, আমি তোমাকে দিয়েছি, তুমি পড়লে পড়বা, না হলে না পড়বা। কিন্তু এখান থেকে মাস্ট পড়বা হলো মানুষ, হোমোস্যাপিয়েন্স। এখান থেকে বোঝার বিষয় হলো যে আহ, তোমার এই যে লেখা আছে না হোমোস্যাপিয়েন্স, ভাই এটা কেমনে আসলো আর কেমনে কি, এই জিনিসটা আমি একটু বোঝাবো। হোমোস্যাপিয়েন্স, হোমো মানে মানে হোমোস্যাপিয়েন্স, এগুলোর মানে বাইর করে পড়তে যা লাভ নাই। হোমোস্যাপিয়েন্স মানে মানুষ, এই জিনিস মাথায় রাখতে হবে। হোমো হলো গণ, তোমাকে একটু আগে পড়ালাম জেনাস, লাস্টের আগেরটা শ্রেণীবিন্যাসের ধাপের। স্যাপিয়েন্স হলো প্রজাতি। তো মানুষ কোন প্রজাতির ভাই? হোমো মানে স্যাপিয়েন্স প্রজাতি। মানুষ কেমন প্রজাতি? স্যাপিয়েন্স। এটা এমসিকিউ আসলে এভাবে অ্যান্সার। আর মানুষ কোন গণ এর অন্তর্ভুক্ত? হোমো। যেমন তারপরে গোত্র কিন্তু হলো আবার হোমোনিডা, হোমোনিডা। আর এটা হলো হোমো, হোমো হলো গণ, স্যাপিয়েন্স হলো প্রজাতি। এভাবেই মানে লেখা হয়। তো লেখার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, তুমি যখন খাতায় লিখবা তখন ঠিক আমার মতো এই হোমো লিখে স্যাপিয়েন্স লিখে এইচটা কেবলমাত্র বড় হাতের হবে। কোনটা বললাম ভাইয়া? এইচটা কেবলমাত্র বড় হাতের হবে, বাকি সব ছোট হাতের হবে, বাকি সব ছোট হাতের হবে। মাঝে একটা গ্যাপ হবে, এটা আবশ্যিক, মাঝে একটু মানে একটা গ্যাপ হবে। এই তো মাঝে সামান্য একটু গ্যাপ হবে, এটাও মাস্ট। আর তার পাশাপাশি স্যাপিয়েন্স লিখে দুটার নিচে দাগ দিতে হবে, এখানে যেমন নীল কালির দাগ দেখতে পাচ্ছ তোমরা, একইভাবে তোমাদেরও দাগ দিতে হবে। কেননা আমি যদি কম্পিউটারে লিখি তখন সেটা কি ইটালিক অক্ষরে লেখা হয়, কিন্তু কম্পিউটারে না লিখলে ভাই তোমাকে লিখতে হবে, এটা মাস্ট। আর তোমরা মানে তোমাদের বইয়ে আর্থ্রোপোডায় যেহেতু তেলাপোকা বা আরশোলার কথা লেখা আছে, এই জিনিসটা পড়ে নিতে পারো যেহেতু তোমাদের বইয়ে আছে। আচ্ছা, আর তেমন কোনো কিছু নাই পড়ার মতো। ধান অরাইজা স্যাটিভা এটা অনেকেই জানে, এটা একটু পড়ে নিতে পারো, কমন বিষয় যেগুলো। আর বাকিগুলো ভাই সে তোমার ইচ্ছা যদি হয় এটা মুখস্থ করতে হবে। তোমাকে নিয়মটা বলে দিলাম শুধু নিয়ম দেখানোর জন্য, এটা অ্যাড করা স্লাইডে। ওকে, পরবর্তী স্লাইডে যাই চলো আমরা। এখন তোমাদের বইয়ের মানে বই খুললে তো এত কিছু দেওয়া নাই, আমি যেমনি তোমাকে দিলাম বা বললাম, বা পূর্ব প্রস্তুতি হিসেবে কিছু পড়ায়নি, সরাসরি দিয়ে দিয়েছে প্রথম পাতা দ্বিতীয় পাতা ছক মুখস্থ বাপ, বুঝলে এরকম। তো এখানে তুমি মুখস্থই বা কেমনে করবা ভাই, পড়বাই বা কেমনে, এটাই তো। তো ভাই টু বি অনেস্ট মুখস্থ করতে হবে, কিন্তু আমি তোমাকে একটা বুদ্ধি দিয়ে দিচ্ছি। এটা হলো পি, সি, পি, না মেক, না মেক। হ্যাঁ, এখানে দেখো নীল কালি দেখলো আমি লিখে দিয়ে রেখেছিলাম ভাই, এগুলার মানে কি? পিতে পরিফেরা, সিতে নিডারিয়া বা স্নিডারিয়া, পিতে প্লাটিহেলমেন্থেস, এনে নেমাটোডা, এতে অ্যানেলিডা, এতে আর্থ্রোপোডা, এমতে মলাস্কা, এতে ইতে একাইনোডার্মাটা, আর সিতে কর্ডাটা। লাস্টে যে কর্ডাটা পড়বো এটা হলো মেরুদণ্ডী, বাকি সব হলো অমেরুদণ্ডী। মানে তো এখানেই দেখো এই এই একটা হলো যে মেরুদণ্ডী, যেটা হলো কর্ডাটা, আর বাকি সব 8টা অমেরুদণ্ডী। এগুলো কি, এগুলোকে কি বলে ভাইয়া? মেজর ফাইলাম। এগুলো হলো মেজর ফাইলাম বা প্রধান পর্ব। ঠিক আছে, তো বুঝলাম এটা কিভাবে পড়তে হবে, আমরা সেটা জানলাম। এখন বাকিটা তোমাদের কাজ মুখস্থ করে নেওয়া, আর এগুলো সম্পর্কে আমি পড়াবো পরে। আর তোমরা চাইলে আমার মতো এই জিনিসটা নোট করে নিতে পারো, পাশাপাশি এই যে এগুলো বিষয় সুন্দর করে লিখে নিতে পারো। আমি এগুলো লিখে নিয়েছি এক ঝলকেই, যাতে আমার অনেকটা মনে পড়ে যায়, রিভাইজ দিতে সুবিধা হয়। তো পড়লাম আমরা ফাইলাম বা পর্ব, এটাও তো সাব ফাইলাম আছে, মানে সবকিছুরই ভাগের উপর ভাগ, ভাগের উপর ভাগ নাকি?
বায়োলজি না শুধু, তোমার বায়োলজি মনে হতে পারে ভাই বায়োলজিতে এত পড়া। আসলে ভাই তুমি যদি একটা জিনিস ডিপভাবে বুঝতে চাও, তোমাকে এভাবে পড়তেই হবে। অনেকের 6 অধ্যায় পড়ছে বা পড়বে, পরমাণুর গঠন, যেটা আমি তোমাদের পড়াবো ইনশাল্লাহ, যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন বা সেই সুযোগ বা তৌফিক দান করেন, ইনশাল্লাহ পড়াবো। কিন্তু তোমরা কি জানো বর্তমানে যে পরমাণুতে ইপিএন, ইলেকট্রন প্রোটন নিউট্রন, এটা ব্যতীত কিছু নাই। ক্লাস 7-এও পড়ে আসছো। তুমি 9-এ যাও তাই পড়বা, এইচএসসিতে যে চেঞ্জ করবে নাকি আই ডোন্ট নো, বাট টু বি অনেস্ট এই থিওরিটা অনেক ওল্ড মডেলের। তো তোমাদের এগুলা মনে জীবনে কোনোদিন কিউরিওসিটি জাগেনি মনে হয় যে সেই 1913 সালে মানে বোর মডেল দিয়েছিল, নেইলস বোর মডেল দিয়েছিল, যেটা ওটাই আমরা এখনো পড়ছি। এটা আপডেট হয়নি, হয়েছে ভাই। কোয়ার্ক আসছে, তারপরে স্ট্রিং আসছে, স্ট্রিং থিওরি যেটাকে বলা হয়। কিন্তু এগুলো অত পড়ানো হয় না, আর বাংলাদেশে তো ওল্ড মডেলেই সব চলে। ধরো ওই যে অনেকটা 100 বছর পিছিয়ে আমরা বিশ্বের বাইরের দেশগুলো থেকে বলতে গেলে। ওকে, মোটামুটি একটু কথা বললাম কিছু, তোমরা জানার চেষ্টা করবা এগুলো, দেখবা খুবই ভালো লাগবে, তখন পড়তে ইচ্ছা হবে। তো এই উপপর্ব আছে, আবার সাব ফাইলাম আছে, যেটাকে বলা হয় ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। এ মুখস্থ এটা, এটা মানে স্পেশাল কোনো ট্রিক্সও নেই মুখস্থ করা। যেমন এখানে পিসিভি নামে বলে দিলাম ভাই, এটা 3 না মাত্র। তো ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। প্রথমে মনে রাখবে ইউরোকর্ডাটা, তারপরে সেফালোকর্ডাটা আর ভার্টিব্রাটা, এমনি চলে আসবে। প্রথমেরটা মনে রাখতেই আমার কষ্ট হয়, তোমাদের কি হবে জানি না। তখন আমি মনে করি ইউরোকর্ডাটা, তাহলে তাহলে সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা এমনি চলে আসে আমার। আর উপপর্বের মধ্যে ভার্টিব্রাটার 7টা শ্রেণী। ভুল করেও লিখবার না যে জগতের 7টি শ্রেণী, বা এই কি বলে অ্যানিমেলিয়া কিংডমের বা জগতের 7টি উপপর্ব, ভুলেও না। যখনই লিখবা কর্ডাটা, পর্বের 3টি উপপর্ব হলো ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। ভার্টিব্রাটার আবার যখন শ্রেণী লিখবা, 7টা আছে ভাই। 7টার ক্ষেত্রে ভার্টিব্রাটার 7টি শ্রেণী হলো, বা 7 ক্লাসেস অফ ভার্টিব্রাটা আর, তখন লিখবা যে সাইক্লোস্টোমাটা, কন্ড্রিকথিস, অস্টিকথিস, উভচর বা অ্যামফিবিয়া, সরীসৃপ বা লেপ্টালিয়া, পক্ষিকুল বা অ্যাভেস, স্তন্যপায়ী বা ম্যামেলিয়া। এই 4টা ইংলিশ করা আছে। ইংলিশ থাকলে তো আর বাংলা করার দরকার নাই, কিন্তু বাংলা থাকলে ইংলিশ করা লাগে, এটাই হলো সমস্যা। আমি করে দিয়েছি ওটা, যে উভচর বা অ্যামফিবিয়া, সরীসৃপ বা রেপ্টালিয়া, পক্ষিকুল বা অ্যাভেস, স্তন্যপায়ী বা মামালিয়া, বা ম্যামেলিয়া, মামালিয়া, যেটাই বলো ভাই, ওইটা। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তো এর পরেই আমরা মানে আমাদের বইয়ের যেগুলো পড়া আছে পর্বের, সেগুলো শুরু করব। তবে এগুলো পড়ার আগেই তোমাকে অবশ্যই সেই মানে পর্বের যে ছক রয়েছে এটা মুখস্থ করে নিতে হবে, যেটা আমি পড়িয়েছি। আর তার আগেই মানে পর্বগুলোর মূল পড়া যেগুলো বই আছে, এগুলো বাইরে পড়ানোর আগে আমি এই জিনিসটা তোমাদের পড়িয়ে নিব। এই জিনিসটা কেন পড়বো, এই প্রশ্ন আমাকে করে লাভ নেই। এই প্রশ্ন এইটা তুমি যদি না পড়ো, তোমার অসুবিধা হবে কোয়েশ্চেন অ্যান্সার করতে, বৈশিষ্ট্য লিখতে, পার্থক্য লিখতে, 3টা ক্ষেত্রে। এই 3টা ক্ষেত্রে তুমি যদি স্যাক্রিফাইস করতে যাও, তোমার পরীক্ষা 40% খারাপ হবে, তুমি পরীক্ষায় খারাপ করার সম্ভাবনা বেড়ে যাবে, এই একমাত্র কারণে। তখন তুমি কি করবা সেটা তুমি নিজে ভেবে নাও। চাইলে এর অংশ স্কিপ করবা, কিন্তু আমি বলবো ভাই দয়া করে করো। আচ্ছা, তো পরিফেরা, এই যেগুলো তুমি যেহেতু তুমি এগুলো মুখস্থ করে নিয়েছো বলে আমি ধরে নিচ্ছি, এখন আমরা আসবো ভ্রূণ স্তরে। ভ্রূণ স্তর কি ভাই? ভ্রূণ স্তর মানে ভ্রূণ, ভ্রূণ মানে বোঝায় মানে জন্ম অবস্থা, অনেকটা লার্ভা। ঠিক আছে? তো তুমি এখন ভাই তুমি পরিপূর্ণ একটা মানে মানুষের মানে পরিপূর্ণ মানুষ তো। আল্লাহ না করুক, তোমার মনে হয় না কোনো মানে মানে হিন্ডারেন্স আছে শরীরে। আমি যেমন চোখে চশমা পরি, এখন মহান আল্লাহ তাআলার ইচ্ছা পড়তে হবে, আর কিচ্ছু না। কিন্তু তোমার যদি এরকম কিছু না থাকে, অবশ্যই সুস্থতাই কিন্তু মানুষের সবচেয়ে বড় নিয়ামত, তাই না? তো এই জিনিসটা মাথায় রাখবে, আল্লাহ বা তোমার নিজের সৃষ্টিকর্তার প্রতি তুমি কৃতজ্ঞ থাকবা। আচ্ছা, তো ভ্রূণ স্তরে যেটা বলছিলাম আর কি, আমরা এখন মানুষ, কিন্তু আজ থেকে কয়েক বছর আগে, তোমার বয়স ধরে নিলাম 15 বা 14, 14 ধরে নিলাম। 14 বছর আগে ভাই তুমি যাও, 14 বছর, ঠিক 14 বছর আগে মানে তুমি জন্মের সময়, তুমি কিন্তু একবারে ছোট ছিলা, শিশু। তোমার মানে বাবা মা তোমাকে কোলে নিয়ে থাকতো বা থাকতেন পারতেন তারা। এখন তোমাকে কোলে নিবে না ভাই, এতে মানে জোকস আপার্ট, না বলি এগুলা আর। আচ্ছা, তো তার আগে তুমি কি ছিলা? তোমার মায়ের পেটে ছিল না? তোমার মা তোমাকে
মানে পেটে ধারণ করেছেন এবং মহান আল্লাহ তাআলার ইচ্ছায়, তোমার সৃষ্টিকর্তার ইচ্ছায় তুমি এই দুনিয়াতে আসতে পেরেছো বলে আমরা বিশ্বাস করি। ওকে? তো এই মানে তুমি যে ভ্রূণ, মানে তুমি যে সৃষ্টি হলা, এটা হলো তোমরা মানে ২য় অধ্যায়ে একটু ভালোভাবে জানতে পারবা। তো একটা নির্দিষ্ট জাইগোট কোষ থেকে এটা তৈরি হয়। মাতৃ যে কোষ আছে, ও সেল, ওটাকে কি বলে, ডিম্বাণু। ডিম্বাণু থেকে একটা জাইগোট তৈরি হয়, শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হয়ে তোমার জাইগোট তৈরি হয়। সেই জাইগোটটা থেকে মাইটোসিস বিভাজন হওয়ার মাধ্যমে বিভিন্ন কোষ তৈরি হয় এবং কোষ তৈরি হতে 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 এক পর্যায়ে এসে টিস্যু তৈরি হয়। সেই টিস্যু থেকেও বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, তন্ত্র, সবকিছু তৈরি হয়। তারপরে তুমি সেই মানে তোমার বাচ্চার যখন ফর্মটা আসে ৫-৬ মাস পর, তখন এই যে কি বলে আল্ট্রাসোনোগ্রাম করতে, যে বাচ্চার অবস্থা কেমন আছে, আম, সুস্থ আছে কি, মানে সুস্থ আছে কিনা সেটা তো বোঝা যায় না বাইরে থেকে বাহ্যিক ভাবে। দেখা যায় যে মানে তার কোনো মানে হাত পায়ে আসলে কোনোটাই অসুবিধা বা মানে বাজে অবস্থায় আছে কিনা, তাহলে ডাক্তাররা সেটা ঠিক করে দেওয়ার জন্য উপায় বা বুদ্ধি বলে। তো সেই যে তুমি মানে ভ্রূণ, মানে সেই জাইগোটটা ছিল না, ওটাই হলো ধরো ভ্রূণ স্তর বা ভ্রূণীয় অবস্থা। তো এক স্তর, দ্বিস্তর, ত্রিস্তর, ৩টা টার্ম দেওয়া এখানে। এক স্তরই কি, এই যে এটা হলো ধরো একটা, একটা হলো দিলাম এখানে আমি, ঠিক আছে? তো এই জিনিসটা কেমন, এটাই ধরো এটাকেই আমরা এক স্তরই বলতে পারি। অর্থাৎ যার বাহ্যিকভাবে তেমন কোনো কিছু নেই, শুধুমাত্র একটাই স্তর দিয়ে গঠিত। এই যে এটাই হলো ধরো তার একটা স্তর। আর এই একস্তরী প্রাণীকে বলা হয় হলো মানে একস্তরী প্রাণী। আর এই একস্তরীর পরে আবার কি বলা আছে, দ্বিস্তরী, তাই না? তো আমরা দ্বিস্তরীটা দেখার চেষ্টা করি। এটা বললাম একস্তরী, ওকে, মাথায় রাখো। আর এইটা, এই যে ধরো এটা হলো দ্বিস্তরী। এটা দ্বিস্তরী কেন? এটা হলো ধর, আম, আমি এটা ধরলাম, এটা ছিল হলো জাইগোট, এটা, হ্যাঁ, এটা ছিল জাইগোট। আর এখান থেকে কোষ বিভাজিত হয়েছে, বর্তমানে দ্বিস্তরী অবস্থায় আছে। দ্বিস্তরীকে বলা হয় ডিপ্লোব্লাস্টিক, DIPLOBLASTIC, ডিপ্লোব্লাস্টিক, ইংলিশ টার্ম এটা। আচ্ছা, তো এই ডিপ্লোব্লাস্টিকের ক্ষেত্রে জিনিসটা দেখো, এখানে একটা স্তর আছে না? হুম, খুব ভালো কথা। তো এই স্তরটা, এই স্তরটা, এই বাইরে একটা স্তর, আহ, এটাকে বলা হয় হলো এক্টোডার্ম, বহিস্তর। আর ভিতরে মানে যে মানে এই যে এই যে স্তরটা, এই যে স্তর, এই যে স্তর, এই স্তরের ভিতরে কিন্তু আর একটা স্তর, তাই না? এই স্তরের ভিতরে আর একটা স্তর। এই এই স্তরটাকে বলা হয় হলো এক্টোডার্ম, বলা হয় এক্টোডার্ম। কেন বলা হয় এক্টোডার্ম? একটো মানে বহি, ডার্ম মানে ত্বক। এটা কিন্তু ভাইয়া ছিল আমার লেখা, এই জন্য আমি পড়তে বলেছিলাম যে তোমরা এটা পড়বা। একটো মানে বাইরে, ডার্ম, ডার্ম মানে স্কিন বা লেয়ার, এখানে লেখা আছে। ডার্ম মানে ত্বক, আমি কিন্তু এখানে লিখে দিয়েছিলাম ঠিকই। এই যে কোন স্লাইডে ছিল, ডার্ম, এই যে ডার্ম, ডার্ম মানে ত্বক, ডার্মস মানে ত্বক। তো আমার আমার এখানে মোটামুটি আলহামদুলিল্লাহ আমি সবই লিখে দিয়েছি, এখন পড়াটা তোমার বিষয়। তো এটা হলো একটোডার্ম, মানে বাইরের স্তর বা বহিঃস্তর। তো স্তরের ভিতরে ভাই স্তর আছে, তো এটাকে আমি কি বলবো এখন, তাই না? প্রশ্ন আমাদের মনে, বাঙালি খালি হেলিকপ্টার আবিষ্কার করবো আমরা, বুঝছো? তো এখানে আরেকটা স্তর। তো এই স্তরটাকে আবার, যেহেতু একটা স্তরের বাইরের স্তর বলছি, ভিতরে একটা স্তর আছে, এই ভিতরের স্তরটাকে বলা হয় এন্ডোডার্ম। এটাও টার্মিনোলজিতে তোমরা পেয়ে যাবা, এন্ডোডার্ম, ENDODERM, এন্ডোডার্ম, তাই না? একটোডার্ম, এন্ডোডার্ম। আর ভিতরে মানে অনেক কিছু থাকে, থাকে না, ফাঁকা থাকে, ঠিক নাই ভাই, যেটা অনেস্ট কথা। আর আচ্ছা, আমরা এখন এগুলো সব মিটাই দিই। আর আরেকটা আমাদের এখন বলেছিলাম ত্রিস্তরী। তো ত্রিস্তরী, আমি মনে করি তোমরা গেস করে নিয়েছো যে আরেকটা স্তর থাকবে। ইয়েস, দ্যাট ইজ কারেক্ট। অ্যান্ড এই ত্রিস্তরীর ক্ষেত্রে এটা একটোডার্ম, এইটাকে বলা হয় মেসোডার্ম বা মধ্যস্তরী। মেসো কি বললাম ভাইয়া? মেসোডার্ম, হ্যাঁ। এই যে এটা হলো মেসোডার্ম। আর এইটা হলো তখন আবার এন্ডোডার্ম, যেটা হলো গ্রন্থের পর্দা। তুমি তোমার ফুসফুসের কথা চিন্তা করতে পারো।
ধরো এটা তো মানে ফুসফুস, তো ফুসফুসের ক্ষেত্রে কি হয়, ফুসফুসের একবার আবরণ যেটা আছে তোমাদের লাংস, ছবি সার্চ দিবা, তো ওটা চিন্তা করবা যে এইখানে একটা বাইরে একটা স্তর থাকে, ধরো আম, এইটা ধরলাম ফুসফুস, হ্যাঁ, তো এটা এটা ধরলাম ফুসফুস, জাস্ট বোঝানোর ক্ষেত্রে ভাই। তো একটা কালি, তো এই যে এই স্তরটা থাকবে, মানে বাইরে থেকে তুমি যেটা দেখতে পাচ্ছ, যে হাড়টা তুমি দেখতে পাচ্ছ, হ্যাঁ, অনলাইন সার্চ দিলে যেটা তুমি দেখতে পারবো, ওটা হলো এক্টোডার্ম। তো ওটার ভিতরে একটা থাকে, আর পাম্প করে ভিতরে একটা কি জানি, তাই না ভাইয়া? তো ওই পাম্প করার যে জিনিসটা, পাম্প করার জিনিসটাই যদি ধরো তুমি দাঁড়িয়ে আছো, এমন ছোট হয়ে গেছে তুমি দাঁড়িয়ে আছো, ওখান থেকে কিন্তু তুমি মানে এইখান থেকে তুমি যখন দেখবা তখন এটা কিন্তু তোমার কাছে বহিঃস্থল লাগবে। তো এইখান থেকে তুমি যখন দেখবা, ধরো এই পাম্পের জায়গা থেকে যখন দেখবা, এটা কিন্তু তোমার থেকে এই যে এই তুমি যখন এদিকে দেখছো, হ্যাঁ, এদিকে তাকিয়ে আছো ধরো, তাহলে তখন এটা কিন্তু এক্টোডার্ম হয়ে যাবে ভাইয়া। তো এটাকেই হলো এক্টোডার্ম আর এন্ডোডার্ম বলা হয়, মানে এপিট ওপিট, মধ্যে যা আছে মেসোডার্ম। এটাই হলো ফ্যাক্ট। আর এই যে লিখে দিই, এক্টোডার্ম, কপি, এন্ডোডার্ম, এন্ডোডার্ম বলা হয় ওটা। আর আরেকটা হলো কি ভাইয়া বলেছি, মেসোডার্ম না? এই জন্য তোমরা এগুলো মনে রাখতে পারো, কেননা এটা তোমার যখন নিরাইয়া পর্ব প্রাণী পড়তে যাবা বোঝা লাগতো, তো এটা আমি আগেই বুঝিয়ে রাখলাম, তোমার সুবিধা হবে। আর তাহলে এই যে একস্তরী, দ্বিস্তরী, ত্রিস্তরী সবকিছু পড়া হয়ে গেল, ডট ডট যেগুলো দেওয়া সবগুলো সেম। আর তোমাকে একটা জিনিস এখানে মাস্ট জানে রাখা দরকার, সেটা জানিয়ে রাখি, এই উপর থেকে যত নিচে আসবে ভাইয়া, উপর থেকে যত নিচে আসবে এই জিনিসটা তত উন্নত হবে, তত আপগ্রেড হবে, হ্যাঁ, মানে প্রত্যেকটা প্রাণী তত আপগ্রেড হবে, তত উন্নত হবে। এই জিনিসটা জেনে রাখো, বুঝতে পারবা খুবই ভালোভাবে, ঠিক আছে? তো এই একস্তরী, দ্বিস্তরী, ত্রিস্তরী সবই আমরা বুঝলাম। আর এই দ্বিস্তরীর ইংলিশ টার্ম হলো ডিপ, হলো প্লাস্টিক, ডিপ হলো প্লাস্টিক। আর ত্রিস্তরী হলো ডিপ্লোপ্লাস্টিক। আর এটা হলো ট্রিপ্লো প্লাস প্লাস, ওকে, বুঝলাম। এই দুটো জিনিস একটু মাথায় রাখিও, কাজে দিবে ভবিষ্যৎ জীবনে। আর এখানে যদি তুমি সুন্দর করে লিখতে চাও তাহলে তো অবশ্যই কাজে দিবে, ইনশাআল্লাহ। আমরা এখন এগুলো মিশিয়ে দিই, আমি শুধু তোমাদের সুবিধার জন্য লিখে দিয়েছিলাম, এমনি স্লাইডে মেলা লেখা হয়ে গেছে, আরো বোঝাতে হবে। তো এখানে সিলোম সম্পর্কে লেখা আছে। সিলোম কি? সিল মানে গহ্বর, COEL। বললাম কোয়েল না ভাই, কিন্তু বলে দিলাম, অনেকে কোয়েল উচ্চারণ করে, COEL, বাম দিকে এই যে লিখলাম, সিল মানে হলো গহ্বর, সিলম মানে হলো এটার আর এর সাথে হলো LOM, কোয়েলম বা সিলম যেটার উচ্চারণ হয়। তো এটা হলো পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত গহ্বর বা ফাঁকা স্থান। কোয়েলম মানেই গহ্বর, মানে সিলম মানেই গহ্বর। তো এটা আবার মানে সিলম মানেই গহ্বর কেন বলছি, এটা তুমি বুঝবা যখন পর্ব পড়তে যাবা। আর আসলে এটা হলো পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত বিশেষ কোনো গহ্বর হয় বা ফাঁকা স্থান। এটা কি? এটা তোমাকে বুঝতে হবে না, এটা হায়ার সেকেন্ডারি পড়া ভাই, বুঝবা না। কিন্তু সিলম মানে যে গহ্বর, এটা পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত, এটা মনে রাখো। পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত এটা না মনে রাখলেও চলবে, কিন্তু সিলম মানে যে গহ্বর, এটা মনে রাখো। সিলম মানে যে গহ্বর, এটা মনে রাখো। আর সিলম মূলত তিন প্রকার: অ্যাসিলোমেট, সিউডোসিলোমেট বা সিউটোসিলোমেট যেটাকে বলা হয়, আর ইউসিলোমেট। অ্যাসিলোমেট প্রথম তিনটা পর্ব, কয়টা পর্ব ভাই? প্রথম তিনটা পর্ব। ইউ
অ্যাসিলোমেট। আর একটা জিনিস মনে রাখবা, বায়োলজি যখন পড়বা ভাই, তখন যখনই দেখবা অ্যা 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 জিনিসটা আছে, তখনই মনে করবা নাই, নাই, গন, গায়া, খাতাম। হ্যাঁ, অ্যাসিলোমেট মানে সিলম নাই, সিলমবিহীন। আর পিসুডো, যখন এই জিনিসটা দেখবা, সুডো বা পেসুডো, যেটাই অনেকের এক এক রকম, এক একজনের উচ্চারণ। তো এই সুডো দেখলে বুঝবা যে ভুয়া বা অপ্রকৃত, ভ্রান্ত এরকম কিছু বুঝিয়েছে। তো এখানে হলো একমাত্রই যেটা হলো পিসুডোসিলোমেট, সেটা হলো চতুর্থ পর্ব। প্রথমে ৩, তারপরে হলো চতুর্থ। এই জিনিসটা একটু মাথায় রাখা কঠিন, তো বুঝে নিতে হবে। চতুর্থতে কি ছিল ভাইয়া? নেমাটোডা। নেমাটোডা হলো সুডোসিলোমেট। তারপরের সবগুলা ইউসিলোমেট বা প্রকৃত কোষী, প্রকৃত সিলম আর কি, প্রকৃত সিলম আছে এগুলোর। এই জিনিসটা মাথায় রাখতে হবে, প্রকৃত সিলম আছে, যেটাকে বলা হচ্ছে হলো ইউসিলোমেট। ইউ মানে যেখানে আবার বায়োলজি দেখবা ইউ আছে, সেখানে বুঝবা প্রকৃত বা আসল, এরকম কিছু নির্দেশ করা হয়েছে। এই জিনিসগুলো সুন্দর করে বলে দিলাম, যদি মাথায় রাখতে পারো খুবই ভালো, মাথায় না থাকতে পারলে ভাই দায়ভার তোমার, আমার কি, তাই না? প্রকৃত সিলম বা ইউসিলোমেট, এই জিনিসগুলো মাথায় রাখো। আচ্ছা, তো এখন আরেকটা জিনিস লেখা আছে, মাত্রা। মাত্রা কি ভাই? মাত্রা মানে তো বুঝি যে কি বলে, রেক্ট্যাঙ্গেল, তারপরে ট্রায়াঙ্গেল, ত্রিভুজ, চতুর্ভুজ, এগুলোর যে মানে নির্দিষ্ট কোনো থাকে, ওগুলা নাকি? না, বায়োলজিতে মাত্রা মানে মূলত নির্দিষ্ট একটা বিষয় বোঝায়। এখানে আমি লিখেছি কোষীয় মাত্রা। কোষ মানে কি জানোই তো, মানুষের বা জীব গঠনের ক্ষুদ্রতম যে মানে বস্তু বা পদার্থ বলা যায়, জিনিস, সেটাই হলো কোষ। তো এখানে দেওয়া আছে, এটা হলো কোষীয় মাত্রা, এটা হলো কোষীয় টিস্যু, কোষীয় অঙ্গ, অঙ্গতন্ত্র। তুমি যখন পরিফেরা পড়বা দেখবা লেখা আছে সরলতম বহুকোষী প্রাণী। কেন ভাই সরলতম বহুকোষী প্রাণী কি? সরলতম বহুকোষী মানে সে এতই সরল যে তার কোষ অনেক, কিন্তু সে তার কোষ টিস্যু গঠন করে না। এই জন্য কোষ মানে সেল, আর মাত্রা মানে হলো গ্রেড ভাই। কোষ মানে কি বললাম? সেল। মাত্রা মানে, একটা জিনিস মনে রাখো যে মাত্রা মানে আম, মাত্রা মানে হলো গ্রেড। মাত্রা হলো গ্রেড, আর কোষ মানে সেল, তুমি তো জানোই। তাহলে এখন কোষীয় মাত্রা, এটাকে বলা হয় সেলুলার গ্রেড। এটার কি টিস্যু গঠন করে না। আর তারপরে দ্বিতীয় নাম্বার অর্থাৎ নিডারিয়াতেই দেখো লেখা আছে যে কোষীয় টিস্যু মাত্রা। হ্যাঁ, তো কোষীয় টিস্যু মাত্রা